শুভেন্দু অধিকারী মহাশয় কালকে একটি সাংবাদিক বৈঠক করে বলেছেন বাবরি মসজিদ নির্মাণের আগে গত বছর 2025 সেপ্টেম্বর মাসে আপনি বেশ কিছুদিনের জন্য বাংলাদেশ গিয়েছিলেন এবং সেখান থেকে আপনি বিপুল তহবিল সংগ্রহ করেছেন। বাবরি মসজিদের টোটাল যে নির্মাণ ব্যয় তার অন্তত 50% টাকা, এই টাকা হচ্ছে বাংলাদেশি টাকা। কি বলবেন? আমি শুভেন্দু অধিকারী, পশ্চিম বাংলার বিধানসভার অপোজিশন লিডার। উনি যে এত নির্বোধ বা এত অনভিজ্ঞ বা বাংলার বিরোধী দলনেতা বা 2020 সালের 19শে ডিসেম্বর অমিত শাহজির হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছিল। ওনার স্বপ্ন ছিল যে মমতা ব্যানার্জির পরে বাংলার মুখ্যমন্ত্রী হবে। তো যখন মমতা ব্যানার্জি তার ভাইপুকে নিয়ে আসলো, আবির্ভাব ঘটালো, অভিষেক ঘটালো, তখন উনি নিজে দেখলো যে এখানে থেকে তো হবে না, তাই ওনাকে ভারতীয় জনতা পার্টি ছত্রছায়ায় যেতে হলো। তো উনি বলছেন আমার সাথে নাকি জামাত যোগ আছে। তা আমি বলবো শুভেন্দু অধিকারীকে যে আপনার কেন্দ্রীয় সরকারে কারা আছে? আপনার সব থেকে কাছের লোক ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহজি আছে, আপনি তার সঙ্গে আছেন। ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের সঙ্গে আপনি দেখা করেন, ওভার ফোন কথা বলেন। তো তিনারা ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতায় আছে, তাদের কাছে সমস্ত এজেন্সি আছে, ইডি, এনআইএ, সিবিআই। তো হুমায়ুন কবির কোনো বর্ডারের তারা কাটার সরিয়ে বা অবৈধভাবে বাংলাদেশে যায়নি। হুমায়ুন কবির 28শে সেপ্টেম্বর বিকেল 3টেয় ইন্ডিগো ফ্লাইট ধরে ঢাকাতে গিয়ে নেমেছে 4:20-তে। তারপরে সেখানে কিছু ফরেন দপ্তরের যে সমস্ত মেনটেন করতে হয় এয়ারপোর্টে, সেসব করে ঢাকা ধানমন্ডি 10-এ আমার ভাগনার বাড়ি, ভাগিন জামাই, তার 2 ছেলে, একটা কানাডাতে থাকে, একটা ঢাকাতেই পড়াশোনা করে, তাদের বাড়িতে উঠেছি। 2 দিন তাদের বাড়িতে থেকেছি। পরের দিন আবার ফ্লাইট ধরে কক্সবাজার গিয়েছি, সেখানে হোটেল ইগলে থেকেছি। 3 দিন সেখানে থাকার পর আবার বাই ট্রেন চট্টগ্রাম হয়ে আবার ঢাকা ফিরেছি। পরের দিন আবার নারায়ণগঞ্জ গিয়েছি, যেখানে আমাদের জ্যোতিবাবুর জন্মস্থান, প্রাক্তন ভিটে নারায়ণগঞ্জ, সেখানে গিয়েছি। সেখানেও আমার একটা আত্মীয় আছে, তাদের বাড়িতে একবেলা থেকেছি। আবার রাত্রিতে ফিরে এসে ঢাকাতে ফিরে এসে পরের দিন আবার কেরানীগঞ্জে গিয়েছি। সেখানে আমার এক আত্মীয়কে যে কোনো কারণে হোক ওখানকার ইউনিট সরকারের তত্ত্বাবধানের আন্ডারে পুলিশ কাস্টোডিয়ান করে রেখেছিল, জেলে ছিল। আমি সেখানে কেরানীগঞ্জে জেলখানাতে গিয়ে তাকে দেখা করেছি। তারপরের দিন ঢাকেশ্বরী মন্দির পুরোহিত মশাইয়ের কাছে গিয়েছি, ওনাকে প্রণাম করেছি, ওনাকে জিজ্ঞেস করেছি যে ওনাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের ঢাকাতে ধর্ম আচরণ করতে বা এই প্রকাশ্য ধর্ম করতে কোনো অসুবিধা হয় কিনা। উনি নিজে আমাকে বলেছেন কোনো অসুবিধা হয় না, আমরা মিলেমিশে। তারপরের দিন বিকেলে বসুন্ধরা মার্কেটে গিয়েছি। সেখানে যদি 1000 দোকান থাকে, স্বর্ণ অলংকার থেকে শুরু করে এভরিথিং, যেসব মার্কেট, সেখানে অন্ততপক্ষে 1000-এর মধ্যে 200 হিন্দু কমিউনিটির লোক আছে। এই বারাসাতে তাদের আদি বাড়ি, তারা ওখানে ব্যবসা করছে, তাদের সঙ্গে মিলেছি। সেই সব দোকানে আমি কিছু পারচেজ করেছি, একটি স্বর্ণ অলংকারও সেখানে পারচেজ করেছি। আমি ইন্ডিয়া থেকে আমার যে পয়সা নিয়ে গিয়েছিলাম লিগেলভাবে, সেই পয়সা দিয়ে পারচেজ করেছি। তো
তো এইরকম একটা দায়িত্ব জ্ঞানহীন লোক যে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখে, সে আমার জন্য বলে দেবে যে আমার জামাত যোগ আছে বা আমি 50% পয়সা, আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে, যদি 10 টাকার কোনো বা 100 টাকা বাংলাদেশের কাছ থেকে জামাত হোক বা কোনো লোকের কাছ থেকে আমি টাকা এনেছি, আর এখনো পর্যন্ত আমার SBI বহরমপুর ব্রাঞ্চে যে আমার ট্রাস্টির অ্যাকাউন্ট, সেখানে কত টাকা এসছে সেটা ভারতবর্ষের আসাম, ত্রিপুরা বা বাংলার বিভিন্ন প্রান্ত বা ঝাড়খণ্ড, বিহার, এইসব জায়গা থেকে ঢুকেছে। যদি বিদেশের কোনো একটা দেশ থেকে, বাংলাদেশ সহ আরব কান্ট্রির দেশ বা যে কোনো দেশ থেকে যদি 100 টাকা আমার অ্যাকাউন্টে প্রমাণ করতে পারে, ওনাদের ইডি কিসের জন্য আছে? ওনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলা কি করে? তাদেরকে লাগাক না আমার পিছনে। টিএমসি তো আজকে অনেক কিছু খেলা খেলছে আমার পিছনে, তো ওরাও খেলুক না। আমি তো দুজনেদের সাথে লড়তে আমার ভালো লাগে। যত বেশি শক্ত লড়াই হবে তত আমি খুব খুশি থাকব। আমার লাইফে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই বড় হয়েছি। আমি শুভেন্দু অধিকারীর এইসব এত ফালতু লোক আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী হবে, বাংলাকে তো মমতা ব্যানার্জির রসতলে দিয়েছে, এ যদি চান্স পায় তাহলে তো আরও বাংলাটাকে বিক্রি করে দেবে। তাহলে এরা কি করতে চায়? এদের একটাই জায়গায় জ্বালা, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির একজন মুসলিম পরিবারে বিলং করে, একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ। তাই হুমায়ুন কবিরের উত্থানটা না মমতা ব্যানার্জি সহ্য করতে পারছে, না অভিষেক ব্যানার্জি সহ্য করতে পারছে, না তাদের দোসর এই শুভেন্দু অধিকারী সহ্য করতে পারছে। তাহলে আমরা যাব কোথায়? আমরাও তো ভারতীয় নাগরিক, আমাদেরও তো সম্পূর্ণ ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো দেশে যাওয়ার পাসপোর্টটা ইস্যু কে করে? সেই লিগেল পাসপোর্ট 2032 সাল পর্যন্ত আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে। যে কোনো দেশে যাওয়ার ভিসা নিয়ে আমি সেখানে যেতে পারি। আমাকে দুবাই থেকে ইনভাইট করেছে এই বাবরি মসজিদ ইস্যুতে, আমি সময়ের অভাবে সেখানে যেতে পারিনি। আমি বলেছি, ওনারা আমাকে গোল্ডেন ভিসা ইস্যু করতে চেয়েছে দুবাই। আমি বলেছি ইলেকশনের পরে নিশ্চয়ই আপনাদের আমি দুবাই যাব। তো উনি কি বলবেন যে দুবাইয়ে আমাকে ইনভাইট করেছে তার জন্য মোদিজির দয়াতে আমাকে যেতে হবে, বা শুভেন্দু অধিকারীর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে যে দুবাইয়ে আমি কেন গেছি? স্যার, একটা প্রশ্ন, যে শুভেন্দু অধিকারী আপনার নাম একটা ভিত্তিহীন কথা বলে দিল, এ তো আপনার মানহানি হলো। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করে কি আদালতে যাবেন? এইসব লোককে মানহানি কেস করে আরও অত হাইলাইট করতে আমি চাই না। মানুষ এসবের জবাব দিবে যে হুমায়ুন কবির কোনো চোর বাটপদের সঙ্গে থাকে, না কোনো অসৎ উপায়ে কোনো পয়সা রোজগার করে, না এই শুভেন্দু অধিকারী 2015 সালের 28শে ফেব্রুয়ারি থেকে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ 3টে জেলায়, সেই সময় এসপি ছিল মুকেশ কুমার, যিনি বিধাননগরের কমিশনার থেকে তাকে আবার আইজি পোস্ট হোল্ড করে শুধু মুর্শিদাবাদ আর জঙ্গিপুর পুলিশ পিডির আইজির ইনচার্জ করেছিল। 4 দিন যেতে না যেতে আবার তাকে সেখান থেকে সরালো। তো এই মুকেশ কুমারের সাথে শুভেন্দুর কি যোগ সাজস ছিল? যেদিন ফাঁস করব সেদিন শুভেন্দু অধিকারীর মুখ থোবড়া হয়ে যাবে। ও তো তোলাবাজির নেতৃত্ব দিয়েছে, ভাইপুপকে গরু পাচার আখ্যা দিচ্ছে, কয়লা পাচার আখ্যা দিচ্ছে। ও তো কম যায় না, ও তো উত্তর দিনাজপুর থেকে আর মালদা থেকে মুর্শিদাবাদ থেকে একটা প্রধান নির্বাচিত করতে গিয়ে ওর রেট ছিল 15 লাখ টাকা শুভেন্দুর। আর এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় পার মান্থ ওখানে অনুব্রত মণ্ডল এবং তাদের যে কাজল সভাধিপতি এই বীরভূম জেলা থেকে পার মান্থ 52 কোটি টাকা তুলছে। বাংলার মানুষের ক্ষমতা দখল করে ভোটে তারা শুধু জেলাগুলাকে
অর্থ পিশাচের মতো টাকা লুট করবে, আবার চোরের মায়ের বড় গলা, তারা আবার হুমায়ুন কবিরকে এইসব জামাত যোগের আখ্যা দেবে, কেউ তার পিছনে আইবি ডিআইবি লাগাবে। আপনি জানেন যে আমার জামাইয়ের আমার মেয়ের সম্পত্তি ফ্রিজ করালো, মুর্শিদাবাদের পুলিশ পিডির কে সানিরাজ, তাকে সরিয়ে দিয়েছে। তার নেতৃত্বে 9 জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে সেন্ট্রাল একটা ট্যাক্স ডিপার্টমেন্টকে তাদের সম্পত্তির অ্যাসেসমেন্ট করলো 15,53,60,697 টাকা সিজ করার জন্য এবং 15টা অ্যাকাউন্টে সিজ করার জন্য। সেই মোতাবেক কেন্দ্র সরকারের ট্যাক্স ডিপার্টমেন্ট 31শে জানুয়ারি ভার্চুয়াল করার কথা ছিল, ভার্চুয়াল করলো না। পরবর্তীকালে দেখা গেল ফেব্রুয়ারি মাসের শুরুতেই হেভি তৎপরতা দেখিয়ে বর্তমান পুলিশের যিনি এসপি গিয়েছে দীপ্তিমান সরকার, তিনি 2024-এ কোথায় ছিলেন? পশ্চিম মেদিনীপুরে। ইলেকশন কমিশন তাকে সরিয়ে দিয়েছিল তার কার্যকলাপের জন্য, তাকে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে। সেই এসপি গিয়ে কি করছে? তৃণমূলের কিছু মাইনরিটি ফেসকে নিয়ে রাতের পর রাত দিনের পর দিন আইপ্যাককে নিয়ে তিনি এসপিগিরি করছেন। তো এই সব অবৈধ কাজ, অনিয়ম কাজ কারা করছে আপনারা ভালো করে খোঁজ নেন। আবার কালকে একজনকে পাঠিয়েছে আমার জামাইয়ের কাছে, জামাই কলকাতাতেই আছে, জামাইয়ের আব্বা প্রচণ্ড অসুস্থ, অ্যাপোলোতে কখনো কখনো অ্যাডমিট হচ্ছে, একটা কিডনি তার মাইনাস করতে হয়েছে, তারপরে তার ট্রিটমেন্টে আছে। সেখানে গিয়ে কাল প্রস্তাব দিয়েছে এই আইপ্যাকের পক্ষ থেকে, আর একজন যে অভিষেকের পিএ না কি আছে সেই সুমিত রায়ের পক্ষ থেকে লালগুলায় আমার জামাইকে ক্যান্ডিডেট করবে। এরা কত বড় নির্লজ্জ! হ্যাঁ, নির্লজ্জর একটা ইয়ে আছে, যার বিরুদ্ধে এই ধরনের মামলা করছে, যার সম্পত্তি ফ্রিজ করছে, আমাকে দুর্বল করতে না পেরে কালকে প্রস্তাব দিয়েছে যে হুমায়ুন কবিরকে তো পারা যাচ্ছে না, তো হুমায়ুন কবিরের জামাইকে যদি তৃণমূলের ক্যান্ডিডেট করা হয় লালগুলায়, লালগুলার বর্তমান এমএলএকে, হ্যাঁ না, তাকে ডাইরেক্ট লোক দিয়ে অফার করেছে। তাও এরা ভাবে কি হুমায়ুন কবিরের মেয়ে হুমায়ুন কবিরের বাইরে যাবে, জামাই তার বাইরে যাবে? আমি ওসব কিছু বলবো না, আপনারা এদের চক্রান্তটা বুঝুন। যার বিরুদ্ধে সম্পত্তি ফ্রিজ করার এসপি অতি উৎসাহী হয়ে তাদের 22 বিঘার ভাটা ফ্রিজ করে রেখেছে, 14 কাটার উপরে একটা 4তলা এলিজা অনুষ্ঠান বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে, ব্যাংকের ভাড়া ছিল সেই ব্যাংক বন্ধ হয়ে আছে। এরা কত বড় নির্লজ্জ! তারা আবার না পেরে লালগোলাতে মোহাম্মদ আলীকে ভগবানগুলাই নিয়ে আসবে, আর ভগবানগুলার বর্তমান এমএলএকে জলঙ্গিতে নিয়ে যাবে, জলঙ্গির এমএলএকে টিকিট দিবে না, তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তাহলে এরা আমার জামাইকে টার্গেট করছে যে লালগোলাতে টিকিট দেওয়া হবে। তাহলে এরা কত বড় নির্লজ্জ! এরা আপনি বলুন, এর কোনো ব্যাখ্যা দেওয়া যায়? ভদ্রলোকের ব্যাখ্যা দিতে পারবে কোনো ভদ্রলোক? হুমায়ুন শুভেন্দু অধিকারী এই যে বলছেন এই বেভাস কথা, ইমিডিয়েটলি কি করলে ওনার মুখ বন্ধ থাকবে বলে আপনার অভিজ্ঞ হিসেবে? আমি ওনার মুখ বন্ধ করতে চাই না। উনি যত হিন্দু হিন্দু করে লম্পঝম্প করবে, আমি ডাইরেক্ট বলছি, হুমায়ুন কবির আজকের দিনে ইলেকশন কমিশনের ইলেকশন ডিক্লেয়ার হতে দিন, 182টা প্রার্থী হুমায়ুন কবির দিবে তার ছোটোখাটো রাজনৈতিক দলকে সঙ্গী করে, এবং 100 সিট হুমায়ুন কবির জিতে আসবে। যেদিন কাউন্টিং হবে সেদিন 4টা অব্দি অপেক্ষা করবেন, 100 সিট জিতে আসবে। আর কে বেশি সনাতনী? 194-এর মধ্যে 150, 148 মমতা ব্যানার্জি এত মন্দির করে সে জিতবে না এই বড় সনাতনী জিতবে? তারা জিতুক না, আমি বিরোধীতে বসবো। ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষের উন্নয়ন বুঝে নেব, বসুক না, আমার কোনো আপত্তি নাই। আমার অত উপরওয়ালার কাছে আমি এসব বলিনি যে আমাকে চিফ মিনিস্টার হতে হবে, ডেপুটি হতে হবে, স্বরাষ্ট্র পেতে হবে, এসব আমি লালস আমার নেই। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়বো, জুয়ুর চুরির বিরুদ্ধে লড়বো, মিথ্যাচারের বিরুদ্ধে লড়বো, তুলাবাজির বিরুদ্ধে লড়বো। তুলাবাজি করে খাওয়া বন্ধ করার জন্য রাজনীতি করবো।
বলতে পারবো না। উনি আবার অনেক রকম আমার কাছে কয়েকবার এসছিল। আরাবুল এই এখানে এসছিল, ওই আমাদের ওয়েস্টিনে গেছিল, এখানে 3-4 বার এসছিল। তারপরে এতেও গিয়েছিল, মুর্শিদাবাদে বাবরি মসজিদের ওখানেও গিয়েছিল, কিন্তু আড়ালে ছিল, ওপেন হয়নি। তার লোকজন নিয়ে গেছিল, তার অনেক স্বাদ, এই করতে হবে ওই করতে হবে। তাহলে আগে দলে জয়েন করো ভাই, তারপরে কি করতে হবে তোমার সাজেশন মানবে। করেছে মানে করতে আগ্রহ দেখাচ্ছে দলে join? বললাম তো কি করবে, যে করবে তারা সামনে এসছে, আর যারা সামনে আসবে না পিছন থেকে কারো কথায় আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। হুমায়ুন কবির অত বোকা লোক না। হুমায়ুন কবির 43 বছর রাজনীতি করছে, কত পোড় খাওয়া রাজনীতিবিদের সঙ্গে টক্কর দিয়ে রাজনীতি করেছে, এবং প্রণব বাবুর মতো চাণক্যর আশীর্বাদ ধন্য হয়ে হুমায়ুন কবিরের রাজনীতি জীবন ধন্য হয়ে আছে। কাজেই হুমায়ুন কবিরকে যত আন্ডার এস্টিমেট করবে, যত আলফালভাবে আক্রমণ করবে, হুমায়ুন কবির এদের 12টা বাজিয়ে 13টাতে বাজিয়েছে। আগে শুভেন্দু অধিকারীকে বলুন, হোম মিনিস্টারকে বলে, প্রাইম মিনিস্টারকে বলে আমার বিরুদ্ধে একটা, আমি 28শে সেপ্টেম্বর বলেই দিচ্ছি, 3:35 ছেড়েছিল ইন্ডিগো ফ্লাইট, তার টিকিট এখনো আমার কাছে আছে। তা আমি ঢাকাতে গেছিলাম, সেখানে ওদের যে সমস্ত মেনটেন করতে হয় করে আমি প্রায় 6টা বেজে গিয়েছিল ঢাকা ধানমন্ডিতে পৌঁছাতে। ওরা গাড়ি পাঠিয়েছিল, আমার ভাগ্নেদের অবস্থা ভালো, আজকে সে কাল রাত্রিতে নেমেছে কলকাতায়। এখনই আমি আপনাদের নামার আগে আমার ফ্ল্যাটের চাবি পাঠালাম, গাড়ি পাঠালাম তাদেরকে, যাতে মার্কিউ স্ট্রিটে রাত্রে যোগাযোগ হয়নি, ওরা এসে আছে হোটেলে, তাদেরকে টেক আপ করে আমার ফ্ল্যাটে। তা শুভেন্দু অধিকারীর বাপের ক্ষমতা চাই এসব আটকাবে আমাকে? কেন বলবো আপনাকে, কেন বলবো? কে ফান্ড দিচ্ছে? ওদের যদি ক্ষমতা থাকে, দিল্লিতে ক্ষমতায় বসে আছে, আমার বিরুদ্ধে ইডিকে লাগাক, সিবিআইকে লাগাক, এনআইএকে লাগাক। আমি তো চ্যালেঞ্জ করছি, যদি হুমায়ুন কবির কোনো 2 নম্বরের সঙ্গে যুক্ত থাকে, কোনো বিদেশির কোনো ফান্ড এনে থাকে, তা আমার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেবে, ব্যবস্থা নেবে। আমি তো ফেস করব, জুডিশিয়ালে যাব যদি আমি অপরাধী হই। এর আগে সিপিএম 27টা মামলা দিয়েছিল, আমাকে দমাতে পেরেছিল। 81 দিন টানা বহরমপুর সেন্ট্রাল জেলে আটকে রেখেছিল। আমি কি পিছু হটেছিলাম? হুমায়ুন কবিরের ক্যারিয়ার অনেক লম্বা। হুমায়ুন কবিরকে যত ঘাঁটাবে আমিও ঘেটে ঘ করে দেবো। আমি ডাইরেক্ট বলছি, ঘাঁটুক না, কে কত ঘাঁটবে। আমি তো দেখুন, কর্মসংস্থানের কোনো বালাই নেই। এবারে যে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট হয়েছে বিধানসভায়, চন্দ্রিমা ভট্টাচার্য পাঠ করেছে, তার মেন নেতৃত্বে হচ্ছে মমতা ব্যানার্জি। আমার বদ্ধমূল ধারণা, আমি যদি আমার অভিজ্ঞতায় বলছে, বাংলার মানুষের যা ট্রেন্ড দেখছি, তাদের যা সাপোর্ট আমি ভেতর থেকে শুনছি দেখছি, তাতে নিশ্চিত থাকেন এই ভোট অ্যান্ড অ্যাকাউন্ট আর পূর্ণাঙ্গ বাজেট মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী মে মাসে হবে না। তিনি করতে পারবেন না, তিনি কুর্সি দখল করতে পারবেন না। আসতে দিন না, কে সরকার করছে, মানুষ কি রায় দিচ্ছে, তারপরে এইসব এই মিথ্যাচারের জবাব তো যারা নতুনভাবে সরকারে বসবে তাদের নিশ্চয়ই তারা ভাববে, বাংলার মানুষের জন্য ভাববে। 3000 টাকা করে দেবো, কোনো ওই 1700 আর 1500 এসব হবে না। 3000 টাকা দেবো। আমরা ইলেকশনের যে ঘোষণা করবো ইশতেহার, তাতেই লিখে দেবো 1,20,000 জায়গায় 2 লাখ করে আবাসন আর 3000 করে, কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডার নাম থাকবে না, নাম চেঞ্জ হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, বললাম তো, যুবসাথীদের জন্য ভাতার থেকেও বড় কথা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব সবার আগে। এই ভিক্ষাবৃত্তি করে কোনো ফ্যামিলি চলতে পারে না। যাদের গার্জেনদের MA পাস, পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়ে বাড়িতে আছে, তারা এই মমতা ব্যানার্জির ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করবে?
এসবের আমি সম্পূর্ণ বিরোধী। ফর্ম ফিল আপ করতে দিন। আগামী দিনে বাংলার সবুজ বিপ্লব আবার ঘুরে আসবে। কংগ্রেস যেমন বলেছিল সবুজ বিপ্লব করেছিল, সেই রকম আবার বাংলার মানুষের জন্য কর্মসংস্থান ঘুরে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।